নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্ব দেখে নিই, চলো কী হতে চলেছে। প্রথমেই দেখা যায় মহারাজের তো পুরো নাজেহাল অবস্থা পূজারিনীর ঘুম ভাঙাতে। পূজা তো কিছুতেই ঘুম ভাঙে না পূজার। মহারাজ এবার বলে এবার মোক্ষম দাবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যান। এবার মহারাজ গরম জল নিয়ে এসেছে গ্লাসে করে, আর সেই জলের মধ্যে পূজার আঙ্গুল ডুবিয়ে দেয়। পূজা তো এবার ঘুম থেকে উঠে পড়ে। মহারাজ তখন বলে এটাকে কি বলে জানেন? এটাকে বলে শোধবোধ ঘোড়ার। তখন বলতে গিয়ে মহারাজ আটকে যায় আর বলে না। আর পূজারিনী বলে ছি 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 ছি। পূজারিনী বলে প্রথমে আগুনের ছাকা, এবার আবার গরম জল নিয়ে এসেছেন। মহারাজ এবার পূজারিনীর আগুনে হাতটা পুড়ে যাওয়ার কথাটা ভাবতে থাকে। মহারাজ বলে এই রে, আমি একদম বুঝতে পারিনি, আই এম সো সরি, একদম আমি বুঝতে পারিনি। মহারাজ বলে না, আপনি উঠছিলেন না, ওই জন্য আমি রেগে গিয়ে ওই কারণে আর কি। মহারাজ বলে আমাকে ক্ষমা করে দিন। পূজা বলে কিছুতেই করবো না ক্ষমা। মহারাজ বলে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখন পূজা মাথা ঝুঁকিয়ে বলতে যায় কিছুতেই ক্ষমা করবো না, আর মাথাটা তার ঘুরে ওঠে। মহারাজ বলে আবার মাথার কি হলো? পূজারিনী বলে যে মাথাটা কি ব্যথা করছে, ও মাগো বাবা গো। পূজারিনী বলে আপনি আমার মাথায় ডান্ডা মেরেছেন, আমাকে বেকায়দায় পেয়ে আপনি আমার উপর অত্যাচার করেছেন। তখন মহারাজ বলে আমি অত্যাচারী? কি বলছেন? পূজা বলে আবার দাঁত বের করে হাসছে, আপনি আমার মাথায় মেরে মাথাটা ব্যথা করে দিয়েছেন। মহারাজ বলে আরে ধুর, আমি কেন করতে যাব, আমি কেন আপনাকে মারতে যাব? পূজা বারবার একই কথা বলতে থাকে, হ্যাঁ আপনিই করেছেন। তখন মহারাজ বলে আচ্ছা করেছি, আমি করেছি, বেশ করেছি, ভালো করেছি, তবে একটা জিনিস আমার খুব ভালোই লেগেছে। পূজা বলে ভালো লেগেছে? আমি কি করেছি? মহারাজ তখন বলে বলবো বলবো, সব বলবো। মহারাজ আবার পূজারিনী বলে কি করেছি আমি? তখন মহারাজ বলে বলবো না, কিছুতেই বলবো না, তবে যা করেছেন ভালোই করেছেন। মহারাজ বলে কেন, আপনার কিছু মনে নেই? পূজা বলে না। মহারাজ হাসতে হাসতে বলে কিন্তু আমার এবার সব মনে আছে, আর সারা জীবন মনে থাকবে, মনে থাকার মতোই কথা। পূজা তখন মনে মনে বলতে থাকে হে মা সিদ্ধেশ্বরী, তুমি আমাকে বাঁচাও, আমি এমন কি করেছি? মহারাজ বলে জানেন আপনি যা করেছেন না, সবাই দেখেছে। পূজা বলে কি কি দেখেছে? বলে সবাই দেখেছে, সবাই দেখেছে, সবাই শুনেছে। ও যা করেছেন না দারুণ, এর মুখে না বলা যাবে না আর কি, আমার খুবই লজ্জা লাগছে। পূজা লজ্জার কথা শুনে শাড়ির আঁচলটা ঠিক করতে থাকে। পূজা বলে তখন লজ্জা? মহারাজ এদিকে মনে মনে ভাবতে থাকে এতদিনে এবার একে আমি বাগে পেয়েছি। এই নাকি বেটা গুন্ডি? হ্যাঁ গুন্ডি, দেখো এবার কিরকম ভয় দেখায় তোমাকে। মহারাজ মনে মনে বলতে থাকে। মহারাজ তো বলতেই থাকে আমি আপনাকে অনেক আটকানোর চেষ্টা করলাম, বিশ্বাস করুন। হ্যাঁ, পূজার কাছে গিয়ে বলে বিশ্বাস করুন, অনেক আটকানোর চেষ্টা করলাম, আপনাকে যত দূরে পাঠাচ্ছি আপনি ততই কাছে। আর পূজা তো এটা শুনে পুরো ঘাবড়ে যায়, পুরো ভয় পেয়ে যায় যে সে কী এমন করেছে। আর মহারাজ তো বলতেই থাকে বিশ্বাস করুন, অনেক আটকানোর চেষ্টা করলাম আপনাকে, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। আপনি খুব কাছে চলে এসেছিলেন, আর তারপর যা করলেন, এই সমস্ত কথা বলতেই থাকে মহারাজ পূজাকে। মহারাজ বলে আসলে আপনি তো পুরোপুরি আউট অফ কন্ট্রোল ছিলেন। পূজার তো এটা শুনে খুব খারাপ অবস্থা। পূজা তো এবার পুরো কাঁদতে শুরু করে দেয়। মহারাজ বলে আরে আপনি কান্নাকাটিটা বন্ধ করুন, আপনি এভাবে কাঁদছেন কেন? ওদিকে আপনার মা ভাই সবাই তো অপেক্ষা করছে, বোন, যে আমরা কখন যাব বাড়িতে, চলুন তাড়াতাড়ি রেডি হন, আপনি কাঁদছেন কেন এইভাবে? এদিকে মহারাজ বলতেই থাকে আরে চুপ করুন, এরমভাবে কাঁদবেন না, কেউ শুনে ফেলবে। ঠিক সেই মুহূর্তে দরজা থেকেও কড়া নাড়তে থাকে, তখন চুপ করে যায়। মহারাজ বলে হলো, অমনি কান্না থেমে গেল। দেখা যায় পূজার ঠাম্মি হন্তদন্ত করে হেঁটে আসছে, আর অপর দিক থেকে হেঁটে আসছে বাবা, মহারাজের বাবা আর কি। আর দুজনের ধাক্কা লাগতেই যাবে কি, তখন ঠাম্মি বলে ধুর, এক্ষুনি ধাক্কাটা লাগতো, এত বড় ঘর রয়েছে, এখানে হন্তদন্ত করে পায়চারি করছে। তখন মহারাজের বাবা বলে এত বড় মাঠ বাইরে পড়ে থাকতে তুমি এখানেই দৌড়াদৌড়ি করছো কেন? ঠাম্মি তখন বলে দুশ্চিন্তা করছি রে, ভালো লাগছে না। এদিকে মহারাজটা বলেছে এই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাবে, এই কথাগুলোই মনের মধ্যে ভাবছি আর কি তখন থেকে। মহারাজের বাবা বলছে তুমি তো ওকে এই ব্যাপারে উস্কেছো, তো তুমি এখন চিন্তা কেন করছো? মহারাজের ঠাম্মি বলে আমি উস্কেছি আবার কি রে? আমি ওকে বলেছিলাম আমার বাড়িতে গিয়ে ঘুরে আসতে কটা দিনের জন্য, আমি কি বলেছি সারা জীবনের মতো চলে যেতে আর আমাকেও নিয়ে যেতে? তখন মিলি বলে যে তোমরা চিন্তা করো না তো, ও যদি যায় তো ওকে চ্যাংদোলা করে নিয়ে আসবো। এটা শুনে তো মহারাজের বাবা ঠাম্মি পুরো ঘাবড়ে যায়, বলে কি? শিব তো হো হো করে হাসতে থাকে। মিলি বলে কিরে তুই হাসছিস কেন? শিব বলে না সেরকম কিছু না, আমি জাস্ট ইমাজিন করছিলাম যে তুই দাদাভাইকে মেজদাকে আর কি চ্যাংদোলা করেছিস। মিলি খুব রেগে যায়, আর দুজন মিলে তখন মহারাজের বাবা বলে এই তোরা দুজন থাম তো, এরকমভাবে ফাজলামো করিস না, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। মহারাজের বাবা বলে একটা কথা তোরা খেয়াল করেছিস, মহারাজ কিন্তু এই বাড়িতে খাবে না বলেছে, আর ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু এই বাড়িতে ও খায়নি। শিব বলে আমি তো চেষ্টা করেছিলাম বাবা, নিজে হাতে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু না খেলে আমি কি করব? মহারাজের বাবা বলে জেদটাকে আমি ভয় পাই। যেই ছেলে মায়ের উপর অভিমান করে ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিতে পারে, সেই ছেলে গ্রামের বাড়িতে গেলে সারা জীবনের মতো সেখানে থেকেও যেতে পারে।
সবাই তো খুব দুশ্চিন্তা করতে থাকে। ঠাম্মি বলে কি করি বলতো আমরা। ঠাম্মি বলে তোর বউ যে এত উঠতে বসতে মহারাজকে অপমান করে না, শুধু ওই কেন, যে কোনো সুস্থ মানুষ হলে বাড়িতে ফিরতো না। এদিকে দেখা যায় পূর্ণিমা এসেছে পূজার ঘরে 2 কাপ কফি বানিয়ে। মহারাজ দরজাটা খুলে দেয়, খুলে দিয়ে পূজা তো এদিকে পূর্ণিমাকে দেখে বিছানা থেকে উঠতে যায়। তখন পূর্ণিমা বলে না না তুমি উঠো না, তুমি বসো বসো, এই যে আমি দুজনের জন্য বেশ কড়া করে কফি বানিয়ে এনেছি। পূর্ণিমা বলে নাও নাও তুমি 2 কাপ ধরো নাও। তখন পূজা বলে আপনি আবার কষ্ট করে এসব বানাতে গেলেন কেন? পূর্ণিমা বলে না না কষ্ট কিসের আবার, আমি ভাবলাম তোমাদের স্বামী স্ত্রী দুজনের জন্য একটু কড়া করে কফি বানিয়ে আনি। আসলে রাত্রিবেলা তোমরা দুজনে স্বামী স্ত্রীতে মিলে যদি আবার মদ খাও সেই কারণে আর কি। পূজা তো তখন এটা শুনে পুরো লজ্জায় পড়ে যায়। পূর্ণিমা বলে আরে খাও খাও, দেরি করো না, খেয়ে নাও। মহারাজ বলে পূজা আপনি এই কফিটা খাবেন না, ওটা খেলে আপনার আরও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। পূর্ণিমা তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে বুঝতে পারছি মা নিজে হাতে করে বানিয়ে এনেছে, আমি না বলছি বলে অস্বস্তি হতে পারে, কিন্তু প্লিজ তবুও আমি বলবো ওটা খাওয়ার দরকার নেই। পূর্ণিমা তখন বলে বাবা কি বাধ্য বউ, তা হ্যাঙ্গওভারে তোমার মাথা টাথা ধরেনি? মহারাজের কথা বলতে থাকে আসলে হ্যাঙ্গওভার নিয়ে ওর যত জ্ঞান তোমাকে হয়তো টিপস একটু দিয়ে ফেলেছে আর কি আগে থেকে, তাই না? মহারাজ তখন বলে মা তুমি এখানে কেন এসেছো একটু বলবে? পূর্ণিমা বলে কেন, তোদের ভালো করতে এসেছি। মহারাজ বলে তুমি সকাল সকাল তরবারি নিয়ে আঘাত করতে চলে এলে, তোমার মুখের বাক্যটুকুই তো যথেষ্ট ছিল, সেটা তো তরবারির থেকেও অনেক বড় ক্ষত দেয়। পূর্ণিমা বলে তোর ক্ষত করার জন্য তোর বদগুণই যথেষ্ট, আমার কোনো কথা দাম দিস নাকি তুই? মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ দাম দেবো তো, ওই জন্য তো চলে যাবো তো এই বাড়ি ছেড়ে। পূর্ণিমা অবাক হয়ে যায়, মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে শোনো মা, আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। পূর্ণিমা বলে আমি তোকে কখন এই বাড়ি থেকে চলে যেতে বললাম, বলিনি তো। ওদিকে পূজারিনী বলে তাহলে আমার কি হবে? মহারাজ তখন বলে কেন, বলেছিলাম তো আমাদের ডিভোর্স হবে। পূর্ণিমা হাসতে হাসতে বলে দেখো পূজারিনী, তোমার বরের কাণ্ড দেখো, অষ্টমঙ্গলে যাওয়ার আগে ডিভোর্সের গল্প শোনাচ্ছে। মহারাজ বলে কফিটা তো এই কারণেই বানিয়ে এনেছিলে যাতে এরকমই কিছু হয়। পূর্ণিমা তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে তোমার তো কাজ হাসিল হয়ে গেছে মা, এবার তুমি যাও আর আমাদেরকেও যেতে দাও। পূর্ণিমা তখন কোনো কিছু না বলে চুপ করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। পূজা মনে মনে মহারাজকে দেখে বলে ওনার উপরে রাগ করব না ওনাকে দেখে কষ্ট পাবো, সেটাই তো বুঝে উঠতে পারি না। পূজার মনটা খারাপ হয়ে যায়। পূর্ণিমাকে উপর থেকে নামতে দেখে ঠাম্মি আর মহারাজের বাবা পূর্ণিমাকে প্রশ্ন করতে থাকে কি বাবা তুমি আবার উপরে কেন গেছিলে, তুমি কি আবার 2 কথা শুনিয়ে এলে নাকি? দেখো অনেক কষ্টে কিন্তু ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে আনা হয়েছে, তুমি আর এর মধ্যে কোনো কিছু করতে যেও না। পূর্ণিমা একটাও কথা বলে না আর চলে যেতে থাকে। পূর্ণিমা ঘরে চলে যায়। মিলি বলে আমি কত কাণ্ড করে মেজদাকে এই বাড়িতে ফিরিয়ে আনলাম, মেজদা যদি এই বাড়িতে না থাকে না তাহলে আমিও এই বাড়িতে থাকবো না বলে মন খারাপ করে বসে পড়ে। ঠাম্মি তখন মিলিকে বোঝাতে থাকে দেখ তোর দাদার জন্য তো আমাদের খুব চিন্তা, তুই আর এরকম কথাবার্তা বলিস না। মিলি তখন বলে মেজদা এত সবার জন্য করে, যেই মানুষটা মানুষের জন্য এত করে সে কেন এত কষ্ট পাবে? মহারাজের বাবা বলে দেখবি তোদের পূজা বন্ধুই একদিন মহারাজের সব কষ্ট ভুলিয়ে দেবে। মহারাজ পূজাকে বলে আচ্ছা আপনাকে তো ধরতে হবে মনে হচ্ছে, আপনাকে ধরবো? পূজা বলে না না আমি পারবো। তখন বিছানায় উঠতে গিয়ে আবারও তার মাথা ঘুরতে যায়, মহারাজ তাকে ধরে ফেলে আর কি। মহারাজ বলে দেখলেন আমি একটু আগে বললাম না, আচ্ছা সব সময় যে আপনি সবকিছু পারবেন তার কি কোনো মানে আছে? দরকার পড়লে হেল্প চাইলে বলবেন, তো আপনি ছোট হয়ে যাবেন না। পূজা তখন বলে আমাকে একটু বাথরুম অবধি পৌঁছে দেবেন? মহারাজ বলে হ্যাঁ এটা হলো কথার মতো কথা, চলুন। মহারাজ পূজাকে বাথরুম অবধি পৌঁছে দিলে মহারাজ বলে শুনুন দরজাটা এবার খোলা রাখবেন। পূজা তো চমকে উঠে বলে হ্যাঁ। মহারাজ আমতা আমতা করে বলে না আসলে আপনার মাথাটা ঘুরছে, এরকমভাবে দরজাটা ভেজিয়ে রাখবেন অন্তত, কখন হুড়মুড় করে পড়ে যাবেন মাথা ঘুরে, সেই জন্যই বলছিলাম আর কি। পূজা বলে আচ্ছা ঠিক আছে। পূজা দরজাটা লাগিয়ে দেয়। মহারাজ তখন বলে হ্যাঁ আচ্ছা খেপি মেয়ে, আমাকে জব্দ করতে গেছিলো, আমাকে এখন নিজেই কেমন জব্দ হয়ে গেছে। এদিকে পূজা বলে শুনছেন আমি না বাথরুমে কিছু নিয়ে ঢুকিনি, একটু তাওয়ালটা দেবেন? মহারাজ তখন বলে আচ্ছা দিচ্ছি। তখন মহারাজ তাওয়ালটা দিয়ে দেয় আর বলে যে আচ্ছা শুনুন শাড়ি টাড়ি দিতে হবে নাকি? পূজা তখন বলে পারবেন? বলছে হ্যাঁ পারবো না কেন, তাওয়াল দিলাম শাড়ি দিতে পারবো না? পূজা তখন বলে আচ্ছা ঠিক আছে দেন তাহলে। মহারাজ তখন বলে আরে আপনাকে কোন শাড়ি দেবো, এখানে তো লাল নীল সবুজ হলুদ খয়েরি সবই আছে। পূজা বলে আরে বাবা এই যে কোনো একটা দিন না। মহারাজ তখন বলে আচ্ছা শুনুন ওখানে কিন্তু অনেক জামা কাপড় ভেজানো আছে, একটাও কাচতে যাবেন না কিন্তু। পূজা তখন বলে আরে না বাবা আমি হাত দিই নাকি কোনোদিনও, আমি তো দিই না, আমি কিছু করব না। তখন মহারাজ এক বাক্স থেকে একটা শাড়ি বের করে পূজাকে দেয়, সরি আলমারি থেকে একটা শাড়ি বের করে পূজাকে দেয়। পূজা বলে এই যে শুনছেন? মহারাজ বলে আবার কি হলো? আচ্ছা আমাকে একটা পেটিকোট আর ব্লাউজ দেবেন? মহারাজ বলে হ্যাঁ দিচ্ছি। তখন যেতে গিয়ে বলে আচ্ছা ব্লাউজ তো বুঝলাম, কি কোট? তখন পূজা বলে আরে পেটিকোট।
বলে ওটা আবার কি? বলে এত কিছু কি খুলে বোঝানো যায় নাকি? আশ্চর্য তো। আপনি কি এর আগে মহারাজ বলে আমি কি এর আগে মেয়েদের সাথে ঘর করেছি নাকি? বলছে এখন তো করেন। বলে সে তো রুম শেয়ার করি। পূজা তখন বলে আরে পেটিকোট, সায়া সায়া, বুঝেছেন এবার? মহারাজ বলে আচ্ছা সেটা বললেই হয়। দিয়ে মহারাজ চলে যায় আবার আলমারিতে সেই সব নিতে। মহারাজ আলমারি থেকে পেটিকোট আর ব্লাউজ বের করে দিয়ে দেয়। পূজা বলে থ্যাংক ইউ। এদিকে মহারাজ ঘড়ি দেখতে থাকে, 10টা বেজে গেছে। বলে এবার একটু তাড়াতাড়ি করুন, পৌঁছতে হবে তো তাড়াতাড়ি। পূজা বলে হ্যাঁ হ্যাঁ আসছি। মহারাজ তো এদিকে নিজের ব্যাগ গোছাতে থাকে। সে নাকি অষ্টমঙ্গলা সেরে শাশুড়ি মায়ের বাড়ি থেকে সোজা চলে যাবে গ্রামের বাড়িতে। পূজা বাথরুম থেকে বেরিয়ে বলে আপনার কিন্তু বেশ চয়েস আছে, সঠিক শাড়ির সাথে একদম সঠিক ব্লাউজটাই বেছে দিয়েছেন। আর দেখে মহারাজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। পূজা তখন মহারাজকে বলে যে আচ্ছা আমাকেও নিয়ে যাবেন গ্রামের বাড়িতে। মহারাজ তখন চুপ করে থাকে, কিছু বলে না। এদিকে পূজা তার প্রণাম সেরে নিচ্ছে অষ্টমঙ্গলে বেরোবে বলে। সবাই বলে আচ্ছা মহারাজ কোথায়? দেখা যায় মহারাজ দুটো ব্যাগ গুছিয়ে নিয়ে পুরো নেমে পড়েছে। মিলি বলে ব্যাগ গোছানো দেখে আর কি, যে আচ্ছা ঠাম্মি অষ্টমঙ্গলে কতদিন থাকতে হয় গো? শিব তখন বলে 8 দিন বোধহয় অষ্টমঙ্গলে বলে কথা। তখন ঠাম্মি আর বাবা হাসতে থাকে। ঠাম্মি বলে আরে না না, বিয়ের 8 দিন পর যেতে হয় অষ্টমঙ্গলে, আর তার ঠিক আড়াই দিন থেকে জোট খুলে চলে আসতে হয়। মিলি বলে তাহলে 8 দিনের জন্য এত বড় বড় ব্যাগ? মহারাজ বলে হ্যাঁ, তোর বৌদি 8 দিনের আড়াই দিনের জন্য 1 ডজন শাড়িপত্র নিয়েছে হয়তো। মহারাজের বাবা বলে আচ্ছা ও না হয় নিয়েছে, তোর ব্যাগটা এত বড় কেন? তখন শিব বলে বাবা বন্ধু আসলে আড়াই দিনের জন্য 1 ডজন শাড়ি কাপড় নিয়েছে, আর সেটাকে পাল্লা দেওয়ার জন্য মেজদাও মনে হয় 1 ডজন জামা ভরে নিয়েছে। মহারাজ বলে চুপ কর, ওর মধ্যে আমি আমার বইপত্র নিয়েছি। তখন পূর্ণিমা ঘরের ভেতর থেকে দেখতে থাকে। মহারাজ বলে কি করব, অফ টাইমে বইপত্র পড়বো? বইয়ের থেকে ভালো বন্ধু আর কে আছে? ঠাম্মি বলে তুই কি ঠিকই করে নিয়েছিস যে অষ্টমঙ্গলা থেকে গ্রামের বাড়ি চলে যাবি? মহারাজ চুপ করে থাকে। পূর্ণিমা দাঁড়িয়ে দেখতে থাকে। এবার মিলিকে মহারাজ বলে তোরা ঠিক সময় ঠাম্মির ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে দিবি, আমাদের ওখানে হয়ে গেলে ঠাম্মি ওখানে চলে যাবে, আমরা একসঙ্গে ওখান থেকে বেরিয়ে যাব। পূর্ণিমা এটা শুনে খুব অবাক হয়। পূজারিনী শুনে একটু ভয় পেয়ে যায়। ঠাম্মি বলে দেখি পূজারিনীর থেকে যে পূজা হয়েছে এটাই অনেক। মহারাজ ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। পূজারিনী কাঁদতে কাঁদতে বলে ঠাম্মি তুমি একটা কিছু করো না। ঠাম্মি বলে নিজের বরকে তো এতদিন চিনলি, ওর মাথা থেকে ভূত তাড়ানোটা একটু কঠিন। পূজা বলে তাহলে কি সত্যি আমাদের আর এই বাড়িতে থাকা হবে না? পূর্ণিমা দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। পূজা চলে যায়। পূর্ণিমা এদিকে বলতে থাকে আমি তোকে কখনো এই বাড়ি থেকে চলে যেতে বলিনি মহারাজ, এটা তোর জেদ, অকারণ জেদ। আর দেখা যায় পূর্ণিমারও মনটা খারাপ হয়ে যায়। এদিকে দেখা যায় পূজার শরীর ভালো না, তাই মহারাজ ক্যাব বুক করেছে। তারা ক্যাবে করে যাচ্ছে শ্বশুরবাড়িতে। পূর্ণিমা বলে আপনি এমনিতেও ঝন্টুকে নিতেন না, কারণ আপনার তো ওই বাড়িতে চলে যাওয়ার প্রোগ্রাম আছে না, তো আপনি কেন নেবেন? মহারাজ বলে বাবা 1 বোতল পুরো সাটিয়ে দিয়ে আপনার মাথার বুদ্ধি বেড়ে গেছে দেখছি। এদিকে এই কথা শুনে ড্রাইভার মহারাজের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মহারাজ বলে তুমি কি দেখছো ভাই, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। পূর্ণিমা বলে যদিও আমার বুদ্ধির সঙ্গে বোতলের কোনো সম্পর্ক নেই, এতদিন ধরে তো আপনাকে দেখছি, তাই এতটুকু বুঝতে অসুবিধা হয় না। মহারাজ পূর্ণিমার দিকে তাকায়। মহারাজ মনে মনে বলতে থাকে ঠিক কেমন কেমন যেন কথা বলছে, ঠিক ঝগড়াও না আবার খোঁচাও না, কি হচ্ছে কেসটা? এই ঝগড়ুটি আবার আমার প্রেমে পড়েছে নাকি? এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে আমি তো আপনাকে একটুও পছন্দ করি না মিস্টার গুন্ডা মাথা গরম, তবুও গ্রামে চলে যাবেন শুনে আমার এত কষ্ট কেন হচ্ছে? এরকম কষ্ট তো আগে হয়নি কখনো, কি হলো আমার? এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে, একই সময়ে। অপেক্ষা করো আর ভালো থেকো তোমরা।